হেপাটাইটিস বি নামটা শুনলেই কেমন একটা চিন্তা হয়, তাই না? এটা এমন একটা ভাইরাস যেটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। আর সংখ্যাটা শুনলে অবাক হবেন, পৃথিবীতে প্রায় 350 মিলিয়ন মানে ৩৫ কোটি মানুষ এই ভাইরাসের জীবাণু নিজের শরীরে বয়ে বেড়াচ্ছেন। তো চলুন আজকে এই ভাইরাসটা নিয়ে আদ্যপান্ত সব জেনে নেওয়া যাক। ধরুন বিদেশে যাবেন বা হয়তো কাউকে রক্ত দিতে গেছেন, একটা রুটিন মেডিকেল চেক করতে হলো, আর রিপোর্টে হঠাৎ করে আসলো হেপাটাইটিস বি পজিটিভ। ভাবুন তো একবার, একজন পুরোপুরি সুস্থ সবল মানুষ, তার জন্য এই খবরটা তো বিনা মেঘে বজ্রপাতের মতোই, তাই না? মাথায় হাত পড়ে যায়, কি করব, কোথায় যাব, কাকে দেখাবো, এই চিন্তাগুলো একদম দিশেহারা হয়ে পড়েন অনেকেই। এই ভাইরাসটা যে কতটা মারাত্মক সেটা বোঝানোর জন্য শুধু একটা তথ্যই যথেষ্ট। সারা পৃথিবীতে প্রতি ৩০ সেকেন্ডে, হ্যাঁ ঠিকই শুনেছেন, প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ হেপাটাইটিস জনিত কারণে মারা যাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন এই সাইলেন্ট কিলার বা নীরব ঘাতককে চেনাটা আমাদের জন্য কতটা জরুরি। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই অপ্রত্যাশিত রিপোর্টের ব্যাপারটা, তারপর জানব এই ভাইরাসটা আসলে কি আর কিভাবে এর খোঁজ মিলল। অ্যাকিউট আর ক্রনিক ইনফেকশনের মধ্যে পার্থক্যটা কি সেটাও বুঝব। এরপর দেখব এর ঝুঁকিগুলো কিভাবে ছড়ায় আর বাঁচা যায়, এবং সবশেষে এর চিকিৎসা আর ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। চলুন শুরু করা যাক। তো যা বলছিলাম, এই ভাইরাসের সবচেয়ে বড় সমস্যা হল বেশিরভাগ সময়ই এর কোনো লক্ষণই থাকে না, শরীরেই চুপচাপ বসে থাকে। আর তাই রক্ত দিতে গেলে বা বিদেশে যাওয়ার জন্য হেলথ চেক করতে গিয়েই হঠাৎ করে ধরা পড়ে। আর এই অপ্রত্যাশিত রিপোর্টটাই কিন্তু তখন প্রচণ্ড মানসিক চাপ আর টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এই ব্যক্তিগত দুশ্চিন্তার কথা তো হলো, চলুন এবার একটু পিছনে ফিরে যাই, দেখি এই ভাইরাসটার পরিচয় কি আর এর আবিষ্কারের গল্পটাই বা কেমন। আর বিশ্বাস করুন, এর পেছনের গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ব্যাপারটা বেশ মজার, জানেন? প্রায় ২৫০০ বছর আগে, মানে সেই ৪০০ খ্রিস্টপূর্বাব্দে, হিপোক্রেটিস কিন্তু আজ করেছিলেন যে জন্ডিসের সাথে লিভারের কোনো একটা গণ্ডগোল আছে। কিন্তু আসল কারণটা, মানে ভাইরাসটা খুঁজে বের করতে করতে লেগে গেল ১৯৬৭ সাল। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, ডক্টর বারুচ ব্লুমবার্গ, যিনি এটা আবিষ্কার করেন, তিনি কিন্তু কোনো ভাইরোলজিস্ট বা লিভার স্পেশালিস্ট ছিলেন না। তিনি দৈবক্রমে এটা খুঁজে পান, আর এই আবিষ্কারের জন্যই তিনি নোবেল পুরস্কার পান। আর ওনার জন্মদিন ২৮শে জুলাই, সেই দিনটাকেই এখন আমরা বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালন করি। এখন হেপাটাইটিস বি শরীরে ঢুকেছে মানেই যে সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তা কিন্তু নয়। ব্যাপারটাকে একটা রাস্তার মোড়ের মতো ভাবতে পারেন। ভাইরাসটা শরীরে ঢোকার পর দুটো আলাদা রাস্তা নিতে পারে, আর এই দুটো রাস্তার শেষটাও কিন্তু একদম আলাদা। একটা হলো অ্যাকিউট ইনফেকশন। এখানে শরীর ভাইরাসের সাথে সরাসরি ফাইট করে, যার ফলে জন্ডিস, বমিভাব, শরীর দুর্বল লাগার মতো লক্ষণগুলো দেখা দেয়। তবে ভালো খবরটা হলো, প্রায় ৯০% প্রাপ্তবয়স্ক মানুষের শরীর কিন্তু কোনো ওষুধ ছাড়াই ৬ মাসের মধ্যেই এই ভাইরাসকে হারিয়ে দেয়। আর অন্য রাস্তাটা হলো ক্রনিক ইনফেকশন। এখানে ভাইরাসটা শরীর থেকে যায় না, বরং আজীবনের জন্য থেকে যায়। আর এটাই হলো আসল চিন্তার বিষয়। আমাদের দেশে একটা প্রবাদ আছে না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। এখানেও ব্যাপারটা ঠিক তাই। যেহেতু অ্যাকিউট হেপাটাইটিসের ৯০% রোগী এমনিতেই, মানে কোনো ওষুধ ছাড়াই ভালো হয়ে যান, অনেকেই তখন ভুল করে ঝাড়ফুঁক, কবিরাজি বা নানা রকম টোটকার পেছনে ছোটেন, আর সুস্থ হয়ে গেলে ভাবেন ওই কেরামতির জন্যই ভালো হয়েছেন। কিন্তু আসলে এই ভুল চিকিৎসার কারণে লিভারের যে কি সাংঘাতিক ক্ষতি হতে পারে, এমনকি লিভার ফেলও করতে পারে, সেটা তারা বোঝেন না। তো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? ছবিটা কিন্তু বেশ আশার। ১০ জনের মধ্যে ৯ জনই কোনো চিকিৎসা ছাড়াই প্রাকৃতিকভাবেই সুস্থ হয়ে ওঠেন। শরীর নিজেই ভাইরাসটাকে বের করে দেয়। কিন্তু নবজাতকদের ক্ষেত্রে এই ছবিটা ঠিক ১৮০ ডিগ্রি ঘুরে যায়। আর বিপদটা ঠিক এখানে। যদি কোনো শিশু জন্মের সময় মায়ের কাছ থেকে এই ভাইরাসটা পায়, তাহলে তার ক্ষেত্রে ৯০% সম্ভাবনা থাকে যেটা ক্রনিক হয়ে যাবে, মানে সারা জীবনের জন্য থেকে যাবে। আর ঠিক এই কারণেই জন্মের পরপরই ভ্যাকসিনটা দেওয়া যে কতটা জরুরি তা আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে ক্রনিক ইনফেকশন, যেটা প্রাপ্তবয়স্কদের ১০% আর নবজাতকদের ৯০%-এর ক্ষেত্রে হচ্ছে, এটা আসলে দীর্ঘমেয়াদে কি বিপদ ডেকে আনতে পারে? এর ঝুঁকিগুলো কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। দেখুন, একটা সুস্থ লিভার কিন্তু একদম নরম আর মসৃণ থাকে। যখন ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসটা শরীরে থেকে যায়, তখন এটা আস্তে আস্তে লিভারকে আক্রমণ করতে থাকে, অনেকটা ঘুণে ধরার মতো। লিভারে এক ধরনের ক্ষত বা স্কার তৈরি হতে শুরু করে, যেটাকে বলে ফাইব্রোসিস। আর এই ফাইব্রোসিস বাড়তে বাড়তে নরম লিভারটা একসময় শক্ত আর এবড়োখেবড়ো হয়ে যায়। এই যে অবস্থাটা, যেখান থেকে লিভার আর আগের অবস্থায় ফিরতে পারে না, একেই বলে লিভার সিরোসিস। তখন লিভার আর ঠিকমতো কাজ করতে পারে না।
আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? হেপাটাইটিস বি ভাইরাসটা এতটাই ভয়ঙ্কর যে এটা লিভার সিরোসিস হওয়ার আগেই সরাসরি লিভার ক্যান্সার তৈরি করতে পারে। অন্য অনেক লিভারের রোগে কিন্তু এমনটা হয় না। আর ঠিক এই কারণেই একে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। তো ঝুঁকিগুলো তো আমরা বুঝলাম, এখন সবচেয়ে জরুরি কথায় আসি। সেটা হলো এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি, কিভাবে এর সংক্রমণ ঠেকানো যায়। কারণ আমরা সবাই জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধী সবচেয়ে ভালো। প্রথমেই বলে রাখি, এই ভাইরাসটা ছড়ায় মূলত রক্ত বা শরীরের কিছু তরল পদার্থের মাধ্যমে, যেমন ইনফেক্টেড কারো রক্ত নিলে, অসুরক্ষিত যৌন মিলনের মাধ্যমে বা জন্মের সময় মায়ের থেকে বাচ্চার শরীরে। আবার ধরুন একই সুচ, রেজার বা টুথব্রাশ ব্যবহার করলেও এটা ছড়াতে পারে। কিন্তু মনে রাখবেন, পাশাপাশি বসে কাজ করলে, হ্যান্ডশেক করলে বা কথা বললে এই রোগ ছড়ায় না। আর একটা খুব কমন ভুল ধারণা আমাদের মধ্যে আছে যে এটা হয়তো খাবারের মাধ্যমে ছড়ায়। একদমই না। পরিষ্কার করে জেনে রাখুন, হেপাটাইটিস বি আক্রান্ত কারো সাথে এক প্লেটে খেলে, এক গ্লাসে পানি খেলে বা একই থালা বাসন ব্যবহার করলে এই ভাইরাস ছড়ায় না। তাহলে বাঁচার সবচেয়ে সেরা উপায়টা কি? একটাই উত্তর, ভ্যাকসিন বা টিকা। এটা আমাদের হাতে থাকার সবচেয়ে বড় অস্ত্র। আর দারুণ খবর হলো, বাংলাদেশে এখন জন্মের পরপরই সব শিশুকে সরকারিভাবে এই টিকাটা বিনামূল্যে দেওয়া হয়। আর যারা ছোটবেলায় পাননি, সেই প্রাপ্তবয়স্করাও কিন্তু 3টা ডোজের একটা কোর্স কমপ্লিট করে পুরোপুরি সুরক্ষিত হয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এই টিকাটা হলো প্রতিরোধের জন্য। একবার ইনফেকশন হয়ে গেলে কিন্তু এই টিকার কোনো কাজে আসে না। আচ্ছা, প্রতিরোধের কথা তো হলো, কিন্তু যারা অলরেডি ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত, তাদের কি হবে? তাদের জন্য চিকিৎসা ব্যবস্থাটাই বাকি, আর ভবিষ্যতের আশার আলোটাই বা কোথায়? চলুন এবার সেই দিকটা দেখি। আগেই যেমনটা বলেছি, অ্যাকিউট ইনফেকশনের জন্য সাধারণত কোনো ওষুধের দরকার পড়ে না, শরীর নিজেই ঠিক করে নেয়। কিন্তু ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে চিকিৎসাটা জরুরি। এখন কিছু অ্যান্টিভাইরাল ওষুধ পাওয়া যায়, কিছু মুখে খাওয়ার, কিছু ইনজেকশন। এই ওষুধগুলোর মূল কাজ কিন্তু ভাইরাসটাকে শরীর থেকে পুরোপুরি বের করে দেওয়া নয়, বরং ওটাকে কন্ট্রোলে রাখা, দমিয়ে রাখা, যাতে ভাইরাসটা লিভারের বড় কোনো ক্ষতি করতে না পারে। তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতের জন্য কিন্তু দারুণ একটা আশার খবর আছে। বিজ্ঞানীরা এখন জিন এডিটিং টেকনোলজি যেমন CRISPR-Cas9 নিয়ে কাজ করছেন। ভাবুন তো একবার, এমন একটা টেকনোলজি যেটা হয়তো শরীরের ভেতর ঢুকে ঠিক একটা কাঁচির মতো করে ভাইরাসটাকে কেটে বাদ দিয়ে দেবে। যদি এটা সম্ভব হয়, তাহলে হয়তো একদিন এই রোগটা পুরোপুরি সেরে যাবে। সেই লক্ষ্যে কিন্তু গবেষণা চলছে। তাহলে যদি কখনো নিজের বা পরিচিত কারো রিপোর্টে হেপাটাইটিস বি পজিটিভ আসে, প্রথম কাজ হলো প্যানিক না করা। সোজা একজন লিভার বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আর ডাক্তারকে ঠিক কি জিজ্ঞাসা করবেন? যেমন, এটা অ্যাকিউট না ক্রনিক? লিভারের অবস্থা কি? আমার কি ওষুধ লাগবে? লাগলে কত দিন? পরিবারের অন্যদের কি টেস্ট করানো দরকার? এই প্রশ্নগুলো করলে নিজের অবস্থা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। মনে রাখবেন, সঠিক তথ্য আর ডাক্তারের পরামর্শই কিন্তু আপনার সবচেয়ে বড় হাতিয়ার। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? একদিকে আমাদের হাতে ভ্যাকসিন আছে, যা দিয়ে এই রোগটা পুরোপুরি ঠেকানো সম্ভব, আবার চিকিৎসার মাধ্যমে একে নিয়ন্ত্রণও করা যাচ্ছে। সবকিছুই তো আছে। তাহলে প্রশ্নটা হলো, এত কিছুর পরেও সারা বিশ্ব থেকে হেপাটাইটিস বি-কে নির্মূল করার পথে সবচেয়ে বড় বাধাটা আসলে কোথায়? এটা কি শুধু সচেতনতার অভাব, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই মিলে খুঁজতে হবে।